যদি এনআইএ তদন্তটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, আজকে বেলডাঙ্গায় এই জিহাদি গোষ্ঠীর শাসক দলের মদতপুষ্ট জিহাদি গোষ্ঠীরা এই স্পর্ধাটা পেত না। সংবিধান বা কোথাও আন্তর্জাতিক সংজ্ঞা বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মুসলিমরা সংখ্যালঘু নয়, এটা বানিয়ে রেখেছে কিছু তথাকথিত সেকুলার বাম, কংগ্রেস, তৃণমূলের মতন, সমাজবাদী পার্টির মতন কিছু লোক ওদের সংখ্যালঘু করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টালো মমতা ব্যানার্জি, করে রাখলো কি আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। হজ ভবন উন্নতি ও সম্প্রসারণ করা হলো, 10,000 মাদ্রাসার, যার মধ্যে অসংখ্য খারিজি মাদ্রাসা করা হলো, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হলো। এই কটা জিনিস তুমি বলতে পারবে কোনো মুসলমানদের ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে? তুমি বলো একজনকে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছিল তৎকালীন এই বড় ঘটনার পরে সেন্ট্রাল ফোর্সকে ডেকে এনে তৎকালীন বিরোধী মানে রাজ্যের বিরোধী দল নেতা সেন্ট্রাল এবং রাজ্য প্রশাসন সেন্ট্রাল ফোর্স বিএসএফকে না ডাকলে হয়তো হিন্দু শূন্য মালদা মুর্শিদাবাদটা হতো, তাই তো? ওয়াকআপ নিয়ে তার সরকারেরই অন্যতম মন্ত্রী যখন এই স্টেটমেন্টটা দিলেন, রীতিমতন উস্কে দিলেন। তার পরিণাম হলো শামশেরগঞ্জে, জাফরাবাদে ওই হিন্দু দারিদ্র থেকে দারিদ্রতার মধ্যে বাস করা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নির্মম কুপিয়ে হত্যা শুধু নয়, মৃত্যু নিশ্চিত করা অবধি অস্ত্রধারী ওই জিহাদিরা ওখানেই দাঁড়িয়েছিল যাতে ওদের হাসপাতালে না নেওয়া যায়। অথচ সেই ইস্যুটাকে নিয়ে যখন ওখানে আন্দোলনটা কনসলিডেটেড করলো, আমরা কি দেখলাম? ওই আন্দোলনটা শুরু হয়েছিল একটা বাংলাভাষী মুসলমানের এমন একটি রাজ্যে খুন হওয়ার রটনা, যেই রটনাকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হয়ে তা এসআইআর বিরোধী আন্দোলনের রূপ নিল এবং পুলিশ দাঁড়িয়ে থেকে খই ডলছে, লুডো খেলছে মোবাইলে, চেস খেলছে, হাসছে। অথচ ধ্বংসাত্মক আন্দোলন এমন জায়গায় যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একমাত্র কানেক্টিং পথ, চিকেন নেকের সাথে কানেক্টিং পথ কার্যত 48 ঘন্টা স্তব্ধ হয়ে গেল। সালোয়ার কামিজের দোকান বা ওই বিউটি পার্লারের মধ্যে গিয়ে লুকোচ্ছে। 100 মিটার দূরে পুলিশের স্টেশন, পুলিশ ঘন্টার পর ঘন্টা ফোন করার পরে ওই বাবা আর ছেলেকে উদ্ধার করতে আসেনি। তাই যদি টাকা দিয়ে থাকেন, মাদ্রাসা শিক্ষকরা বেতন না পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছে কেন দিনের পর দিন? আজও দেখলাম মাদ্রাসার টিচাররা বেতন পায় না, মাদ্রাসার শিক্ষক রিক্রুটমেন্ট বন্ধ। হ্যাঁ, এবং এমন দুর্নীতি মাদ্রাসা বোর্ডের রিক্রুটমেন্টে যে আমরা কল্পনার বাইরে। স্যার, বেলডাঙ্গা কাণ্ড আবারও চর্চার মূল কেন্দ্রে চলে এসেছে বলতে গেলে। এই বেলডাঙ্গা কাণ্ডের যে এনআইএ তদন্ত, সেটা বলা চলে সুপ্রিম থাপ্পড় খেয়ে আবারও হাইকোর্টে ফিরে এসছে। এই যে বিষয়টা কীভাবে দেখছেন? দেখো, পশ্চিমবঙ্গে 11 সালের পাড়া বদলের পরে পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক রাজনীতিটা তৃণমূল করেছে। কার্যত সিপিএম যেখানে শেষটা করে দিয়ে গেছিল, সে সময় আমরা জাস্টিস রাজেন্দ্র সাচারের রিপোর্ট পেয়েছিলাম। ভয়াবহ মুসলিমদের অবস্থা পশ্চিমবঙ্গে। মুসলিম দরদি বাম সরকার তোষণের নাম করে শোষণ করে রেখেছিল প্রতি 3 জন ভোটার পিছু 1 জন ভোটার, অর্থাৎ এ রাজ্যের মুসলিমদেরকে, আমি সংখ্যালঘু বলিনি, সংবিধান বা কোথাও আন্তর্জাতিক সংজ্ঞা বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মুসলিমরা সংখ্যালঘু নয়, এটা বানিয়ে রেখেছে কিছু তথাকথিত সেকুলার বাম, কংগ্রেস, তৃণমূলের মতন, সমাজবাদী পার্টির মতন কিছু লোক ওদের সংখ্যালঘু করে রেখেছে। ধর্ম ও সংরক্ষণের জাতাকলে প্রান্তিক করে রেখেছে মুসলিমদের, মানুষ করেনি। তৃণমূলও সেই একই জুতোয় পা গলালো, তাই তো? কেন আমি তোমাকে বলছি যে অ্যাপিসমেন্ট কোন জায়গায় চলে গেছিল, যে মুসলিমদের সাচার কমিটির রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুজরাটের 10%-এরও কম মুসলিম সরকারি চাকরিতে, 9%-এর উপরে। অথচ গুজরাটেরই কি দাঙ্গা হয়, মুসলিম বিজেপি শাসিত দিনের পর দিন। এমনকি একাধিক এমন রাজ্যে মুসলিমদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স সাচার বলেছিল, এবং খেয়াল রাখো সাচার কমিটির রিপোর্ট বাম ডান কেউ বিরোধিতা করেনি, মেনে নিয়েছিল। ভয়াবহ অবস্থা। বামেরা তারপরে রিজানুর কাণ্ড হয়েছে, মুসলিম ভোট পুরোপুরি সরে যাচ্ছে দেখে তড়িহড়ি করে কাঁচা কাজ করতে গিয়ে ওবিসি এ বি ভাগ করে মুসলিমদের সংরক্ষণ করতে গিয়ে যে জায়গাটা লেজে গোবরে করে গিয়েছিল 10-এ নোটিফিকেশন অনুযায়ী, 11-য় মমতা ব্যানার্জি ওটাকে সংশোধন না করে প্রথমে
ওবিসি এর ওই বামেদের ফেলে যাওয়া বেআইনি কাজটাকে আগিয়ে এমন করলো যে ওরা সংরক্ষণের সুবিধা যাদের প্রকৃত মুসলমান প্রান্তিক পাওয়ার কথা তাদের না দিয়ে ভোট ব্যাংকের স্বার্থে উইথাউট অ্যানি নর্মস কিচ্ছু না মেনে এমন একটা বড় অংশকে ঢুকিয়ে দিল যে তার পরিণতি আমরা দেখলাম ওবিসি বাতিল হলো সার্টিফিকেট। প্রচুর উপভোক্তা 5 লক্ষ 6 লক্ষর মতন সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আজও যে ওবিসিটা পড়ে আছে সেটাও প্রকৃত মুসলিমরা পায়নি, এটা আমার কথা নয়। দ্বিতীয়, মুসলমানদের প্রকৃত ডেভেলপমেন্ট, দেখো মুসলমানদের প্রকৃত ডেভেলপমেন্ট মুসলিমদের অ্যাপিসমেন্ট করে নয়, মুসলমানদের প্রকৃত ডেভেলপমেন্ট মমতা যেই আঙ্গিকে দেখেছে। মমতার হাতে কি ছিল, করণীয় কী ছিল মমতার হাতে? মমতার হাতে করণীয় কাজ ছিল এদের উন্নয়ন, ডেভেলপমেন্ট। মমতা কি করলো? এদের উন্নয়নের জায়গায় এদেরকে কি করলো? মুসলমান প্রান্তিক থেকে প্রান্তিকতর করে রাখলো। আমি কেন বলছি দেখো, যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টালো মমতা ব্যানার্জি, করে রাখলো কি আলিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। হজ ভবন উন্নতি ও সম্প্রসারণ করা হলো। 10,000 মাদ্রাসার, যার মধ্যে অসংখ্য খারিজি মাদ্রাসা করা হলো। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হলো। এই কটা জিনিস তুমি বলতে পারবে কোনো মুসলমানদের ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে? বরং ভারতবর্ষের সর্ববৃহৎ যে এই তোমার ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে সব তৃণমূল নেতারা দখল করে রেখেছিল। তৎকালীন বামেরা রেখেছিল, আজকে তৃণমূল নেতারা রেখেছে। এবার প্রশ্নটা হচ্ছে, যখনই এরা কোণঠাসা হয়েছে, যখনই মুসলমানরা এটা বুঝবে ভাব হয়েছে, তখনই এদেরকে লড়িয়ে দিয়েছে হিন্দুদের সাথে। এর শাসক দল করেছে। আজকে অ্যাপিসমেন্ট এমন জায়গায় যে তুমি হিসাব যদি করো, 2014 কালিয়াগঞ্জ, 2016 ধুলাগড়, 17 বাদুড়িয়া, 18 আসানসোল, 23 শিবপুর, ডালখোলা, রিরসার, শ্রীরামপুর থেকে 2025 লাস্ট যেটা বীরভূমের সিউড়ি, এই যে গোষ্ঠী সংঘর্ষগুলো, শামশেরগঞ্জ, এই যে উস্কে দেওয়া, শামশেরগঞ্জে আমরা কি দেখলাম? 2025 এপ্রিলে শামশেরগঞ্জে কি হলো? শামশেরগঞ্জের 2025 এপ্রিলে পরিষ্কারভাবে এ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ কলকাতায় এসে বলে দিয়ে গেল, আগে জেলাগুলোকে টাইট দেবো, তারপরে কলকাতাকে টাইট দেবো। বলার 24 ঘন্টা না উতরোতেই ওয়াকআপ নিয়ে মমতা ব্যানার্জি বহুচারিতা করেছে। ওয়াকআপ পাশ হওয়ার সময় তার একাধিক এমপি উপস্থিত হয়নি। এ রাজ্যে থেকে ওয়াকআপ আন্দোলন দিল্লি নিয়ে যাও, এই রকমও বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ আমি এর দায় নিচ্ছি না। অথচ ওয়াকআপ নিয়ে তার সরকারেরই অন্যতম মন্ত্রী যখন এই স্টেটমেন্টটা দিলেন, রীতিমতন উস্কে দিলেন। তার পরিণাম হলো শামশেরগঞ্জে, জাফরাবাদে ওই হিন্দু দারিদ্র থেকে দারিদ্রতার মধ্যে বাস করা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নির্মম কুপিয়ে হত্যা শুধু নয়, মৃত্যু নিশ্চিত করা অবধি অস্ত্রধারী ওই জিহাদিরা ওখানেই দাঁড়িয়েছিল, যাতে ওদের হাসপাতালে না নেওয়া যায়। অজস্র হিন্দু মা বোন তাদের ভিটে মাটি ছেড়ে হয় অন্য জেলায় বা রাজ্যের বাইরে আশ্রয় নিল, আমরা সেটাও দেখলাম। অর্থাৎ হিন্দুরা নিজ ভূমে পরবাসী হলো। তুমি বলো একজনকে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করেছিল? তৎকালীন এই বড় ঘটনার পরে সেন্ট্রাল ফোর্সকে ডেকে এনে তৎকালীন রাজ্যের বিরোধী দল নেতা এবং রাজ্য প্রশাসন সেন্ট্রাল ফোর্স বিএসএফকে না ডাকলে হয়তো হিন্দু শূন্য মালদা মুর্শিদাবাদটা হতো, তাই তো? তাহলে কেন মমতা ব্যানার্জি এগুলো করলো? রামনবমীর দাঙ্গা মনে আছে? মুর্শিদাবাদে হলো, এনআইএ তদন্ত হলো। উলুবেড়িয়ায় এনআইএ তদন্ত হলো, এনআইএকে মারা হলো। আজকে যে এনআইএ তদন্ত আটকাতে বেলডাঙ্গায় কি হয়েছে? বেলডাঙ্গায় একটি ছেলে ঝাড়খণ্ডে আত্মহত্যা করেছে। আমার কথা নয়, রাজ্য পুলিশের কথা, পুলিশ কনফার্ম করেছে। অথচ সেই ইস্যুটাকে নিয়ে যখন ওখানে আন্দোলনটা কনসলিডেটেড করলো, আমরা কি দেখলাম? ওই আন্দোলনটা শুরু হয়েছিল একটা বাংলাভাষী মুসলমানের এমন একটি রাজ্যে খুন হওয়ার রটনা, যেই রটনাকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হয়ে
তা এসআইআর বিরোধী আন্দোলনের রূপ নিল এবং পুলিশ দাঁড়িয়ে থেকে খই ডলছে, লুডো খেলছে মোবাইলে, চেস খেলছে, হাসছে, অথচ ধ্বংসাত্মক আন্দোলন এমন জায়গায় যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একমাত্র কানেক্টিং পথ, চিকেন নেকের সাথে কানেক্টিং পথ কার্যত 48 ঘন্টা স্তব্ধ হয়ে গেল। মহিলা সাংবাদিক, বিভিন্ন বড় বড় সংবাদপত্রের সাংবাদিকদের মারা হলো। হলো তো এনআইএ তদন্ত হলো। এনআইএ তদন্তের নির্দেশ স্বতঃপ্রণোদিতভাবে ভারতবর্ষে এক্সিস্টিং আইন অনুযায়ী করা যায়, তাই হয়েছে। আজকে যদি তৃণমূল সরকার ওই ধ্বংসাত্মক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কোনো রকম সুবিধাভোগী গ্রুপ না হতো, দল বা তাদের মদত না থাকতো, তাহলে তারা প্রতিবাদ এটাকে ঠেকাতে জনগণের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে যেত না। এখানে ভারত কালকের রায়টা যদি দেখে থাকো, কালকের রায়ে কিন্তু জাস্টিস বাগচি, জয়মাল্য বাগচি আরেকটা কথা খুব ভালো তুলেছেন। ভারত সরকারকেও স্মরণ করিয়ে দিয়েছেন। এখানে ভারত সরকারও কিন্তু কোণঠাসা হয়েছে যে আপনারা শামশেরগঞ্জে গত বছর এপ্রিল মাসে যখন ম্যাসিভ ঘটনা হলো তখন এনআইএ তদন্ত করেননি কেন? 5 মাস সময় পরে ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস সৌমেন সেন এই প্রশ্নটা যখন করেছিল, আপনারা কেন এত ক্লু থাকার পরেও শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ তদন্ত করেননি? আজকে একই কথা জয়মাল্য বাগচি গতকাল বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্দেশ্যে, আপনারা কী এমন এভিডেন্স পেয়েছেন যে বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত করতে হলো? আমার কথাটা হচ্ছে, তখন যদি এনআইএ তদন্তটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, আজকে বেলডাঙ্গায় এই জিহাদি গোষ্ঠীর শাসক দলের মদতপুষ্ট জিহাদি গোষ্ঠীরা এই স্পর্ধাটা পেত না। আজকে খেয়াল করে দেখবে 1704 থেকে 1772 নাকি মুর্শিদাবাদ তো ভারতবর্ষের আলোচনার জায়গা ছিল। মুর্শিদাবাদ ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ওয়ারেন হেস্টিং যখন পশ্চিমবঙ্গে কলকাতায় নিয়ে আসলো রাজধানীটা, তার আগে তো মুর্শিদাবাদ ছিল ভারতবর্ষের জিডিপির সবচেয়ে হাইয়েস্ট কন্ট্রিবিউটর ছিল মুর্শিদাবাদ। সেটা আজ নয়। মুর্শিদাবাদ নবাবের এই কথাগুলো যারা বলে তারা ইতিহাসকে সামান্য হলো বিকৃত করে। মুর্শিদাবাদ প্রথমে শশাঙ্কের, কর্ণ সুবর্ণ যাও, ভারতবর্ষের সবচাইতে শক্তিশালী বাঙালি রাজা যিনি হর্ষবর্ধনকে হারিয়েছিলেন যুদ্ধে, বাঙালির ঐতিহ্য গর্বের প্রতীক, সে শশাঙ্কের মুর্শিদাবাদ পরবর্তীকালে হয়ে গেল নবাবের মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ ভারতবর্ষের প্রাচীন কাল থেকে ব্রিটিশ ভারতবর্ষেও হায়েস্ট জিডিপির কন্ট্রিবিউশন ছিল। এত সমৃদ্ধশালী মুর্শিদাবাদে আজকে সেই মুর্শিদাবাদ, যেই মুর্শিদাবাদ ভারতবর্ষের প্রথম নেহেরু সরকার এবং তারপরে লাল বাহাদুর শাস্ত্রীর সরকারে শিক্ষার রূপরেখা তৈরিকারী হুমায়ুন কবিরের কন্ট্রিবিউশন ছিল, সেই মুর্শিদাবাদ আজকে মমতার হাত ধরে এমন একজন হুমায়ুন কবির পেয়েছে, এমন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে যে সেখানে এনআইএ তদন্ত আসতে হচ্ছে। একটার পর একটা ঘটনা লাস্ট কয়েক বছরে মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্র করে, যা আমাদেরকে স্বাধীনতার প্রাক্কালে যে ভারত ভাগের আগে যে একটার পর একটা হিন্দু মুসলমান দাঙ্গা, হামলা, গেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী কিলিং, সেগুলো কিন্তু আবার স্মরণ করে দেয়। আমি কোনো ধর্মীয় বিদ্বেষের কথা বলছি না, আমি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য না করেও বলছি, আমি দুশ্চিন্তায় ভুগছি যে আজকে এই যে এনআইএ ঢুকে পড়ছে, আজকে কোথায় কোথায় এই যে এত বড় ম্যাসিভ ঘটনাগুলো হচ্ছে এবং পুলিশ প্রশাসন চুপচাপ। আমরা শামশেরগঞ্জে কী দেখেছিলাম? পুলিশ সালোয়ার কামিজের দোকান বা ওই বিউটি পার্লারের মধ্যে গিয়ে লুকোচ্ছে। 100 মিটার দূরে পুলিশের স্টেশন, পুলিশ ঘন্টার পর ঘন্টা ফোন করার পরে ওই বাবা আর ছেলেকে উদ্ধার করতে আসেনি। আজকে পুলিশ কেন আসেনি? পুলিশকে কি নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল? আমি বিশ্বাস করি না রাজ্যের পুলিশ তাদের এফিসিয়েন্সির কোনো অভাব আছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখার মানে মূলেই ছিল যে ভোট পোলারাইজেশনটা শার্পলি তৈরি হোক সমাজে। শাসক চাইছিল একটা শ্রেণী, যাকে মুখ্যমন্ত্রীর কথায় কোড আন কোড বলা হয় দুধেল গাই, তাদেরকে উস্কে দেওয়া। তোমাকে আমি আরও একটা তথ্য বলি যে সরকার কোন লেভেলে তোষণটাকে নিয়ে গেছে। তোষণ মানেই তো শোষণ, মুসলিমদের কোনো উপকার হয়নি।
আজকে মুসলিমরা এ রাজ্যে প্রতি 3 জন ভোটার পিছু 1 জন ভোটার, হুম, তাই তো? হুম। আজকে 33%-এর উপরে, সংখ্যাটা আরও বেশি হবে নেক্সট পপুলেশন স্টাডিতে। হুম। তাহলে প্রশ্নটা হলো সরকারি চাকরিতে এরা কত উপস্থিত? 4% যায়নি, জানি তো। দেখাও কোন ফিল্ডে আছে। 26,000 চাকরি চলে গেল যে চুরির দায়ে, তার মধ্যে কত হাজার মুসলিম ছেলে মেয়ের চাকরি চলে গেছে। মালদা মুর্শিদাবাদে সবচাইতে প্রান্তিক এই 2 জেলা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মুসলিম ভোটার যেই এতে রায়গঞ্জ, সেখানে গিয়ে দেখো এখানকার যে ট্রেনগুলো নতুন উদ্বোধন হয় হ্যাঁ। দক্ষিণ ভারতে যাওয়ার, ট্রেন ভরে বাদুর ঝোলার মতন কারা যায়? মুসলমান ছেলেরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। তৃণমূল খুব বড় করে গর্ব করে বলে, দেবাংশুরা বলে চ্যানেলে চ্যানেলে স্নো পাউডার মেখে, এ রাজ্যটাকে উত্তরপ্রদেশ হতে দেব না, এ রাজ্যটাকে গুজরাট হতে দেব না। শুধু এ রাজ্যের মুসলমানরা তৃণমূলকে এসে ভোট দেবে, তৃণমূলের রাজ্য করবে, অথচ কাজ করতে যাবে সেই গুজরাট উত্তরপ্রদেশে। এটা আমরা হতে দেব? তুমি পরিসংখ্যান দেখো না। আজকে সবচেয়ে বেশি বেকার কোন সম্প্রদায়ের? আজকে তৃণমূলের রাজত্বে, তুমি বলো তো, তৃণমূলের রাজত্বে কোন মুসলিম ভদ্র লোকটি তৃণমূলের সর্বোচ্চ পদে বসেছে? তৃণমূল বেছে বেছে নটোরাইজ ক্রিমিনাল সেই সব মুসলমান মুখগুলোকে ক্ষমতায় এনেছে। আরাবুল, শওকত এনেছে তো না, শাহজাহান, ওদিকে হামিদুল এনেছে তো। শাহজাহান, শওকত, নূরজাহান দলে এনেছে, তাতে যেটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে এই বার্তাটা যাচ্ছে, বায়নাটা তৈরি হচ্ছে মুসলমান মনেই এই ধরনের মানে সমাজ বিরোধীদের একটা সম্প্রদায়। বাস্তবে তা নয়। এই দৃষ্টিটা তৈরি করছে বর্তমান সরকার। হ্যাঁ, তা তো নয়। মুসলমানদের মধ্যে কত বড় বড় কন্ট্রিবিউটর ছিল ভারতবর্ষের স্বাধীনতার আগে, ভারতবর্ষের স্বাধীনতার পরে। বলো, এপিজে আব্দুল কালাম, দক্ষিণ ভারতে হিন্দু মানুষজন সিংহাসনে তার ছবি রেখে পুজো করে। হুমায়ুন কবির নাম বললাম, এক হুমায়ুন কবির কত বড় মাপের শিক্ষাবিদ ছিলেন না? সৈয়দ মুস্তাফা সিরাজ ছিলেন না? আমি নাম বলবো, নজরুল ইসলাম, এই মাটি তো নজরুল ইসলামের। আজকে মমতা ব্যানার্জি এমন একটা বাইরে তুলে গেছে। তুমি বলো যে কত শতাংশ মুসলমান ইয়েতে পড়ে মাদ্রাসায়? শুনলে অবাক হবে, 4 থেকে 5%। ওরা পড়তে চায় না, ওরা মূল স্রোতের বিজ্ঞানসম্মত শিক্ষা চায়। অথচ এই যে মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে, তাতে মুসলমানদের কী লাভ হচ্ছে? সাধারণ মুসলমানদের আর্থিক অবস্থা কোন লেভেলে এক একটা কমিটি দেখার পরে আমরা জানি, রিপোর্টগুলো আসে। এবং সবচেয়ে বড়, তুমি যদি এই যে খারিজি মাদ্রাসাগুলো তুলছে, সেখানে কারা পড়ে? সেই দরিদ্র মুসলমানরা বাধ্য হয়ে পড়ে, যেখানে যে এলাকায় কোনো সরকারি স্কুল নেই, সীমান্তবর্তী এলাকা। আমি এরকমই বেশ কিছু মাদ্রাসার দেখার সুযোগ হয়েছিল। তুমি শুনলে চমকে যাবে যে আমরা সাধারণত মূল স্রোতের শিক্ষার কথা বলি, হিন্দু মুসলমান সবারই মূল স্রোতের শিক্ষা, যাতে সুনাগরিক গড়ে উঠুক। মায়ের পেট থেকে কেউ বিচ্ছিন্নতাবাদী হয়ে জন্মায় না, জিহাদি হয়ে জন্মায় না। এটা আমরা কেউ বললেও বিশ্বাস করবো না। যারা বলে তারা এই ধরনের অন্ধ বিচ্ছিন্নতাবাদী রাজনীতিটা করে বলে। আমরা তো রাজনৈতিক নেতা নই। হ্যাঁ, আমি বলছি যে তৃণমূলের রাজত্বে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে আজকে যেই বাচ্চাগুলোর পড়া উচিত ছিল অতে অজগর আতে আনারস, সেই স্কুল, সরকারি স্কুল না থাকাতে মুসলিম এরিয়ার সংখ্যালঘু এরিয়াতে, ঠিক আছে, মুসলিম এরিয়াতে সেখানে খারিজি মাদ্রাসায় পড়তে বাধ্য হচ্ছে। এবং সেখানকার একটা বড় অংশ, খারিজি মানে কওমি মাদ্রাসা, যাদের কোনো স্বীকৃতি নেই, তাদের একটা বড় অংশ, আমি সবগুলো বলছি না, একটা বড় অংশে সেখানে পড়া হয় অতে অজু আতে আল্লাহ। এমনও আছে তা ছয়ে পড়ানো হয় ছড়া কেটে, যে আল জেহাদ আর ব দিয়ে বীর মুজাহিদ্দিন। বলছে যে ছড়া কেটে কেন বলা হচ্ছে? দেশের সংবিধান নয়, কোরআনই তাদের কাছে সংবিধান, তাই তালিবস্য দিয়ে পড়ায় শ্লোক কেটে পড়াচ্ছে। শরিয়তের বিধান আনো, সিভিল কোর্টের পতন জেনো। তাহলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে না, শরিয়তকে মানো। এই যে ছোট ছোট কোমলমতির দরিদ্র মেধাবী ছাত্রদের এইসব পাঠ দেওয়া হচ্ছে, এটা তো কোনো মুসলমান মানুষই চায়নি। তারাও তো চেয়েছে মূল স্রোতের শিক্ষা। স্কুল নেই। আজকে মাদ্রাসার উন্নয়নে এত টাকার কথা সবাই বলে, গাল গল্প। সরকার বলে দিচ্ছে, সরকার বাজারে ছেড়ে দিচ্ছে
বিজ্ঞানের জন্য 82 কোটি টাকা, মাদ্রাসার জন্য 5-6 হাজার কোটি টাকা, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এতটাই যদি টাকা দিয়ে থাকেন, মাদ্রাসা শিক্ষকরা বেতন না পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছে কেন দিনের পর দিন? আজও দেখলাম মাদ্রাসার টিচাররা বেতন পায় না, মাদ্রাসার শিক্ষক রিক্রুটমেন্ট বন্ধ। হ্যাঁ, এবং এমন দুর্নীতি মাদ্রাসা বোর্ডের রিক্রুটমেন্টে যে আমরা কল্পনার বাইরে, তোমার কল্পনার বাইরে। এই কারণেই আমি তোমাকে বলছি যে তৃণমূল পরিষ্কারভাবে এই যে অ্যাপিসমেন্ট, তোষণটা এমন জায়গায় করেছে, তাতে মুসলমান সমাজের শোষণ হয়েছে। আজকে এমন অবস্থা যে মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেছে, একটা বড় অংশের মুসলমান বুমেরাং করতে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। তাই মুসলমান ভোটটাকে কনসিলেট করতে গেলে আরেক হুমায়ুনকে তুলে আনো, মন্দির মসজিদ খেলা, ঠিক আছে? মুসলমান অ্যাপিসমেন্ট করতে গিয়ে হিন্দু ভোট সরে গেলে আমাকে সফট হিন্দুজমের জন্য মন্দির বানাতে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা, যেটা বেআইনি। আবার সরাসরি না হলেও ঘুরপথে কাউকে দিয়ে মসজিদ খেলা করতে হচ্ছে। এই যে রাজনীতিটা বাংলায় চাষ হচ্ছে না, এই বিষময় ফলটা ভয়ানক রূপ নেবে। ভয়ানক, আমি তোমায় বলছি, ভয়ানক। অথচ একজন শাসকের সংবিধান অনুযায়ী 51 উপধারায় স্পষ্টত বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠনের দিকে এগোনোর কথা ছিল। অর্থাৎ বিজ্ঞানের চাষ, ধর্মহীন বিজ্ঞানের চাষের কথা বলার উচিত ছিল, সেটাই শাসক কিন্তু করেনি। অর্থাৎ আমি যখন গুড গভর্নেন্সে ফেল করে গেছি, চাকরি, রুটি, কাপড়া, মাকানের দাবিটা দিতে পারছি না একটা লার্জ প্রপোর্শনেট অফ দ্য পপুলেশনকে, তখন আমি ধর্মের সুশ্রণীতে এগোলাম। ধন্যবাদ।